অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জন্য বহু রকমের বহু পদের প্রশ্ন আছে। ডমিনেট করছিল ব্রাজিল আর্জেন্টিনা, ওগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি একটা দুটো মানে দু একটা রেখে একটু অন্যান্য টপিকে অনেক হয়েছে। ইন্টারন্যাশনাল ফুটবল, ক্লাব ফুটবল থেকে ফেরার সময় হয়েছে। ইন্টারন্যাশনাল ফুটবল থেকে ক্লাব ফুটবল আছে। শুরু করি আমরা একটা করে। আমি একটা প্রশ্ন নিয়ে রেখেছিলাম যে ইন্টারন্যাশনাল ফুটবল ভালো লাগে না ক্লাব ফুটবল ভালো লাগে। এটা তো আমিও নিয়েছি। খুদাইফা বিন হাসান তার প্রশ্ন, আপনারা কোন সময়টা বেশি এনজয় করেন, ক্লাব ফুটবল নাকি ইন্টারন্যাশনাল ব্রেক? ইন্টারন্যাশনাল ব্রেকের সময় আমরা একটু হালকা চালে কাজ করার চেষ্টা করি। ধরেন ইন্টারন্যাশনাল ব্রেকের সময় মানে কনসেন্ট্রেশনটা একদিকে রাখা যায়। না ইন্টারন্যাশনাল ব্রেকের সময় কনসেন্ট্রেশনটা টাইমিংটা ঠিক থাকে না। ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখতে আপনার সকালবেলায় অথবা রাতে, আর ওগুলা ইউরোপের যেগুলা সেগুলো আবার রাতে 1-2টাতেই শুরু হয়। তো এটা একটা দেখলে একটা দেখা যায় না। আবার ক্লাব ফুটবলে মনে করেন হচ্ছে ওই যে এরকম অবস্থা যে এইটা দেখবো না ওইটা দেখবো, এটা দেখবো না ওইটা দেখবো। ক্লাব ফুটবলে যেমন 5টা লিগ, আমরা সাধারণত 5টা না, আমরা পিএসজিতে মানে মেসি, নেইমার, এমবাপ্পে চলে যাওয়ার পরে এটা ফলো করাই বাদ দিয়ে দিচ্ছি আমি, অনেক কম। তো এই কারণে এখন লিগের সংখ্যা যদি আপনি 4টাও ধরেন, 4টা লিগের খবর আপনাকে যদি রাখতে হয়, প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া, বুন্দেসলিগা, সব ম্যাচ তো 2 দিনের ভেতরেই বেশিরভাগটাই। এতগুলা দল খোঁজ রাখা এটা মুশকিল, মাঝে মাঝে আউলায় যেতে হয়। হ্যাঁ, এবং এই জন্য আমাদের ভাগ করে নিতে হয় যে এটা ওইটা অমুক তমুক। সে কারণে মানে আমি পার্সোনালি ওই ইন্টারন্যাশনাল ব্রেকের টাইমটা একটু এনজয় করি। ফাঁকি মারার জন্য একটা দুর্দান্ত সময়। বা ধরেন মানে ম্যাচটা ঠান্ডা মাথায়, যেটা বললাম যে দেখা মারার জন্য সেরা একটা সময় ইন্টারন্যাশনাল ব্রেকে। যে যেমন 2 দিন ছুটি নিয়ে নিয়েছিলাম শুরুতেই, ইন্টারন্যাশনাল ব্রেকটা পেয়ে। ক্লাব ফুটবলে কাজটা কঠিন। আচ্ছা, প্রশ্ন আছে প্রিন্স ইমেলের, ব্রাজিলের কোচ পরিবর্তন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কোচ পরিবর্তন উচিত কিনা? আপনাদের কি মনে হয়? অনেকে ইয়র্গেন ক্লপকে ব্রাজিলের কোচ হিসেবে চাইছেন। ইয়র্গেন ক্লপের ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, আপাতত তো নাই। আমার মনে হয় ভাই আরেকটু ডরিবাল আরেকটু থাকবে কিছুদিন, আরেকটু থাকুক, অন্তত অক্টোবরের উইন্ডোটা, নভেম্বরের উইন্ডোটা, এই 2টা উইন্ডো শেষ করুক। সে যদি তার দলটা পাওয়ার পরে ফল না আনতে পারে, একটু সময় দেন। বারবারই বেচারা সময় চাইছেন। এটা তার দেখে আমার হোর্হে সাম্পাওলির কথা মনে পড়ে যাচ্ছে। আর্জেন্টিনা যখন হোর্হে সাম্পাওলিকে আনলো, সাম্পাওলি তো অনেক নাম করা কোচ ছিলেন ওই সময়, সেভিয়াতে খুব ভালো করছিলেন, তার ট্যাকটিক্স খুব আলোচিত ছিল, তিনি চিলির হয়ে খুব ভালো করেছিলেন, মানে চিলির দলটাকে নিয়ে। লোকে হোর্হে সাম্পাওলিকেও খুব বেশি দিন থাকতে দেয় নাই, কারণ সাম্পাওলি পুরো জিনিসটা গুলিয়ে পাকায় ফেলছিলেন। এবং মেসির সাথে দূরত্ব, অনেক কথাবার্তা তখন শোনা গেছে। সিস্টেমটা একদমই কাজ করে নাই। দরিবালের জন্য সিস্টেমটা কাজ করা খুবই মুশকিল। তিনি এই লেভেলে আসলে কোচিং করানো নাই, আর তাকে আনা হয়েছে কেন আপনি তো বুঝতেই পারছেন। তিনি হি ওয়াজ নট দ্য ফার্স্ট অপশন। কার্লো আনচেলত্তি ওয়াজ দ্য ফার্স্ট অপশন, তাই না? তো আপনার যখন 1 নাম্বার নাই, 2 নাম্বার নাই, 3 নাম্বার, মানে এই জায়গায় ডরিবাল আর একটু সময় পাক, ডিজার্ভ করেন সময়, মানে ডিজার্ভ করেন সময় ভাই। ডিজার্ভ করেন কোন ইয়েতে? একটা কোচকে আপনি কতদিন হয়েছে আপনি ইয়ে করছেন, মানে 10টা ম্যাচ তিনি মাত্র খেললো, এবং 10টা ম্যাচের মাঝখানের টাইম ফ্রেমটাও কিন্তু আসলে খুব লম্বা না, এমন না। কিন্তু আপনার খেলার তো কোনো প্যাটার্ন এখন ধরতে পারলাম না ভাই। সময় দেন। কি চান আপনি? ওই যে আপনি বলছেন না যে পুরো টিমটাকে আসলে পুরো টিমটাকে পাওয়ার পর, পুরো টিম বলতে নেইমার, তারপর রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস যদি আসে, রিচার্লিসন যদি আসে, তো আপনি হচ্ছে মার্টিনেলি এইগুলো ডাকেন, তাও তো আপনি নামান না। আপনি তো মিডফিল্ড কাজ করে না। এইটা একটা বড় প্রবলেম। কিছুই নাই। অক্টোবর নভেম্বর থাক, এরপর না হলে দেখা যাবে। এরপর চেঞ্জ করতে গেলেও তো ওয়ার্ল্ড কাপের খুব বেশি দিন সময় থাকবে, 1 বছর বাকি থাকবে আর কি। তখন ধরেন এখন যদি ব্রাজিল চেঞ্জ করে 1 মাসও নাই অক্টোবরে নেবে, তাই না? ওই হিসাবটা তো ধরেন নভেম্বরে করলেও তাও আপনি একটা 2-3টা মাস আপনি ট্যালেন্ট আছে। দেখেন ব্রাজিলের ট্যালেন্ট আছে, কিন্তু এই ট্যালেন্টগুলোকে এক করে একটা টিম বানানো যাচ্ছে না। আর্জেন্টিনা একসময় এরকম ট্যালেন্ট ছিল, মানে কিন্তু কাজ করতো না। ওই যে দেখেন হিগুয়েইন, আগুয়েরো, মেসি, ডিয়েগো মিলিতো, ওই সময় পালাসিওসে আর্জেন্টাইন ফ্যানরা অনেক সময় গালমন্দ করেন, কিন্তু সেই পালাসিওসও ইন্টার মিলানের হয়ে সেরিয়াতে, এই যে এখন লাউতারো যে পরিমাণ গোল করেন, তিনি ওই সময় ওই পরিমাণ গোল করতেন। তা ডিয়েগো মিলিতো আরও আগের, তারও আগে যদি আপনি হিসাব করেন, একটা সময় সাভিওলা আসলো, সাভিওলা তো ধরেন আরও আগে, মেসির পরের আমলটা, 10-এর পর থেকে 10-14 এইগুলা। কিন্তু আর্জেন্টিনা কিন্তু একটা টিম হিসেবে দাঁড়াইতে পারতো না ওই সময়। মানে এই জায়গায় দেখেন আপনি খুব, মানে শুধু ভালো কোচিং করালেই হয় না, ভালো ম্যানেজারও হতে হয়। মানে পুরো দলটাকে নিয়ে আপনার ওয়ার্কআউটটা আসলে আলটিমেটলি করাতে হবে।
মানে আপনি শুধু ফুটবলে 90 মিনিটসে মাঠে আপনার ইয়ে করবেন সেটা না, আপনার ভিনসেন্স ড্রেসিং একরকম রুমে ক্ষমাই কাজ চেয়েছেন থাকবে। তাই না, মানে দল দেশের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলামের প্রশ্ন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল কোন হারটাকে অঘটন বলে মনে করেন? ব্রাজিলের হারটা ডেফিনেটলি অঘটন। ব্রাজিলের হারটাই অঘটন, অঘটন। মানে এই দুইটা ম্যাচের কম্পারিজন করলে ব্রাজিলের হারটা অঘটন। প্যারাগুয়ের মাঠটা দেখেছেন কি চমৎকার, এবং গ্যালারি ভরা দর্শক তো থাকেই, ন্যাচারাল, খুব সুন্দর স্টেডিয়ামটা স্ট্রাকচার, মানে গোছানো মনে হয়েছে। খুব খুব সুন্দর একটা স্টেডিয়াম। 2007 কি প্যারাগুয়েতে কোপা আমেরিকা হয়েছিল তাই না নাকি? আমার মনে নেই এই মুহূর্তে। মানে খুব সুন্দর স্টেডিয়াম, খুবই সুন্দর স্টেডিয়াম, এবং এত এত কাছ থেকে বসে খেলা দেখা যায়। স্টেডিয়ামের দর্শক কানায় কানায়, ব্রাজিলের মনে হয় গোটা কয়েকটা সমর্থক ছিল। লাতিন আমেরিকার ফুটবলে, ইন্টারন্যাশনাল ফুটবল দেখার একটা আলাদা মজা আছে। ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল দেখাচ্ছে, লাতিন আমেরিকা ইন্টারন্যাশনাল ফুটবলের ফ্লেভারটা আলাদা। আবার হচ্ছে লাতিন লিগগুলোরও আমরা যেসব পরে যেসব গ্যালারি দেখি, গ্যালারিতে কালারফুল। আপনি কলম্বিয়ার গ্যালারি দেখেন পুরাটা হলুদ, হ্যাঁ, ওই যে বারাঙ্কিলা, যেখানে বারাঙ্কিয়া বলে কেউ কেউ, বারাঙ্কিজাও বলে কেউ কেউ, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, কলম্বিয়ার একদম মানে একটা ফ্লেভার আছে। একুয়েদর স্টেডিয়ামের, মানে স্টেডিয়ামের স্ট্রাকচারই আলাদা। আমরা যেরকম স্টেডিয়াম দেখে অভ্যস্ত, স্ট্রাকচারই আলাদা, এটা ডিফারেন্ট ভাইব দেয়, ভাল লাগে দেখতে। হামরাজ খান, পাসপোর্ট পেলেন হামজা, মাঠে নামবেন কবে? নভেম্বর উইন্ডোতে হামজার মাঠে নামানোর জন্য হামজাকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সফল হবে? আমার মনে হয় নভেম্বর উইন্ডোতে সফল হয়ে যাবে। সর্বোচ্চ চেষ্টা চলছে নভেম্বরে হামজাকে খেলিয়ে দেওয়ার। আচ্ছা, হামজা যখন বাংলাদেশে আসবেন, তখন তো যেন একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এয়ারপোর্টে নামছেন কেমন? সে বলতেছে যে আমি তো বাংলা বুঝি না, আমি সিলোটি মাতি। হ্যাঁ, তো হামজা চৌধুরীর অবস্থাও সেরকম হবে। সে তাকে যখন আমরা মাইক টাইক ধরলে, সে বলে সিলেটি মারতাম চাই। হ্যাঁ, এরপর তিনি সিলেটি মারবেন, মানে ধর বুঝবে বাংলা কথা, কিন্তু বলবে সিলেটি ভাষায়। সেই একটা মানে এটা খুবই দুর্দান্ত জিনিস হবে। জামাল যেমন কত আমাদেরকে অনেক মানে আর বিনোদন দিয়েছেন। রসালো ভাবে তিনি কথাগুলো বলেছেন। জামাল কিন্তু কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় ইচ্ছে করেই বলেছেন। আমার মানে ওই যে স্ত্রী না স্ত্রী, এটা সে বুঝে না, সে অবশ্যই বুঝে, কিন্তু সে মজা নিছে। জামালের এই ব্যাপারগুলো ভালো লাগে, ডিফারেন্ট ওয়েভ লেন্থে চলে। সে ভাবে যে সে কিছু জায়গায় একটু ডাউন প্লে করে, লোকজন যদি মজা পায় সে ডাউন প্লেই করে। প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কবির শাহরিয়ারের প্রশ্ন, আপনাদের শো দেখলে হামজা আসলে কি বাংলাদেশ ন্যাশনাল টিম একটা প্রিমিয়ার লিগের ফুটবলার খেলবে? হ্যাঁ। ওয়াও, এটা কি আমরা কখনো বিশ্বাস, মানে এটা কি আমরা স্বপ্ন দেখছি? ওয়াও, মানে ওয়াও, যদি এটা হয়ে যায়। আসুক, অনেক দেরি, আমরা কারণ আমরা অনেক দিন ধরেই আসলে এই জিনিসটা অপেক্ষায় আছে। পুরো না হওয়া পর্যন্ত আমরা এখন পর্যন্ত ট্রেন লাইনেই আছে, দেখা যাক লাইনে শেষ পর্যন্ত স্টেশনে এসে পৌঁছায় কিনা সেটাই আসলে দেখা। কবির শাহরিয়ার প্রশ্ন যেটা, আপনাদের শো দেখলে মনে হয় আর্জেন্টিনা, টিভি চ্যানেলের শো দেখছি, নামটা চেঞ্জ করে আর্জেন্টিনা দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড রাখলেই তো পারেন। মানে আপনি তো আপনার পরের কোশ্চেনই তো এটার অ্যান্সার দিয়ে দিচ্ছেন। না, শো এর নাম চেঞ্জ করতে হবে কেন? পরে যেটা বলছেন যে আর্জেন্টিনা দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, ঠিকই আছে, মানে এটাই তো এখন, তাই না? মানে আর্জেন্টিনা তো এখন দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ডই, তো শোর নাম চেঞ্জ করতে হবে কেন? এটা তো মানে অঘোষিত সত্য, আলাদা করে শো এর নাম কেন চেঞ্জ করতে হবে? হ্যাঁ, আর ভাই মানে খুব স্বাভাবিকভাবে একটা জিনিস দেখেন, ধরেন কোনো একটা, মানে আমরা কি করি, কোনো একটা ফুটবল ম্যাচ শেষ হয়েছে, আমরা যখন রিপোর্টিংয়ে যাই বা কোনো ইয়ে করি, তখন কি করি, যে গোল করছে তার ইন্টারভিউ নেই, কারণ সে গোল করেছে, সে হচ্ছে গিয়ে টপ, তার জন্য ওই ম্যাচ জেতা হয়েছে। মানে শোয়ের আলোচনা করতে গেলেও তো আপনার ওইটা ফলো করা। আজকে শো শুরুটাই হয়েছে ব্রাজিল দিয়ে, না এইটাকে অনেকে বলতে পারে যে হ্যাঁ ব্রাজিল হারছে দেখে খবর, কারণ এটা কি করার আছে। যাক, আমরা মানে ব্রাজিল, আর হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে এখন আপনি বলতে পারেন উরুগুয়ের সাপোর্টার যারা, তারা বলতে পারেন যে উরুগুয়েরও তো খেলা ছিল, উরুগুয়ে নিয়ে কেন কথা বলেন নাই। খুব স্বাভাবিকভাবে আর্জেন্টিনা ব্রাজিলের যে পরিমাণ ফ্যানের আধিক্য রয়েছে, আমরা সবসময় সেই জিনিসটা, ওই আপডেটটা দেওয়ার আসলে চেষ্টা করি, এবং মানুষজন ওই আপডেটটা বেশি জানতে চান অন্তত। না, আমি একটা কমেন্ট পড়ছিলাম ইউটিউবে আমাদের শো এর নিচেই, একজন লিখেছেন যে এরা কি ফুটবল খেলা বোঝে, এরা তো আফ্রিকান কাপ অফ নেশনস এর কোয়ালিফায়ার হচ্ছে, এটা নিয়ে কথা বলছে না। কারণ ভাই, এটা শো এর টাইম আছে,
আর 2-3 মানুষ সবকিছু আমরা কভার করছি না। ভাই। আমরা তো এশিয়ার যে কোয়ালিফায়ার সেটা এখনো কোয়ালিফাই হ্যাঁ। মানে ফলো না, মানে কভার করা, cover এখানে করা। কভার করা আসলে শুরু করি নাই আমরা। দেখেন আমাদের শোয়ের টাইম থাকে, একটা ডিউরেশন থাকে, পাবলিক ইন্টারেস্টের একটা ইন্টারেস্টের ব্যাপার থাকে। সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশ এইগুলোতেই একটা বড় চাঙ্ক ইন্টারন্যাশনাল উইন্ডোতে ভরে যায়। তাও তো ধরেন জার্মানি টার্মানি এগুলো নিয়ে তো আমরা তো কথা হ্যাঁ, বলি, ওই ইউরোপিয়ান রাতের খেলা ফুটবল ইউরোপিয়ান ফুটবল নিয়ে থাকে, ইংল্যান্ডের নিয়ে আমরা এর review বাইরে যে করেছি। আপনার মানে দেখা যাবে 7 মহাদেশে আমাদের আলাদা প্রতিনিধি রাখতে হবে। আর না হলে হচ্ছে ভাই সম্ভব না। মানে আরেকটা যে তবে ওই অবশ্যই আপনারা ওই জিনিসগুলো তবে আমাদের কাছ থেকে ওই শুনতে চান বা অপারগতাটা জানতে আমরা চান, প্রকাশ করছি এবং দুঃখ Definitely. প্রকাশ করছি। এটা দিতে পারলে খুবই ভালো। আমরা চেষ্টা করব সামনে ইনশাআল্লাহ নিশ্চয়ই যে যত এটার রেঞ্জটা যদি বাড়ানো যায় অবশ্যই, কেন না আপনাদের এই আর মানে এই মন্তব্যগুলো আমাদের মানে জন্য আপনারা আমাদেরকে পছন্দ বা ভালোবাসেন দেখেই বা ফলো করেন দেখে, আমাদের শোটা ফলো করেন দেখেই হয়তো আপনারা ওই জিনিসটা আসলে চান যে সব ধরনের হ্যাঁ, এবং ফুটবল আপনাদের এই মন্তব্যগুলো আমরা ওয়েলকাম করি, আপনাদেরকে Definitely. ধন্যবাদ। তবে যখন সম্ভব হবে ধীরে ধীরে আমরা চেষ্টা করব আরো যদি এক্সপান্ড করা যায়। আচ্ছা নাবিল খান, রাকিব হাসান প্রশ্ন করেছেন ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে কিছু বলেন। ভাই, ইন্ডিয়ান সুপার লিগের প্রোমো দেখে আমি পাগল হয়ে গেছি। আমরা ওদিন কথা বলছিলাম না, মানে কত মানে কোন লেভেলে মার্কেটিং লেভেলটাকে কোন জায়গায় নিয়ে গেছে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করানোর জন্য। দেখেন ইন্ডিয়ায় ক্রিকেটারদের বলা হয় ফিল্ম স্টার, ক্রিকেটার, এদের মধ্যে মনে করেন একটা ব্যাটেল হয় কে সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনি আপনার ফুটবলের মধ্যে আপনি ওদেরকে রিলেট করে যেইভাবে হচ্ছে গিয়ে যে আমাদের দেশে এও আছে, আমাদের লিগে এরাও খেলে, মানে ডিফারেন্ট একটা কনসেপ্ট। মানে পিপল এনগেজ করার জন্য এর থেকে ভালো কিছু আসলে হতে পারে না। এই একটা যদি আমরা ওয়ার্ল্ড ক্লাস প্রোমো বলি তাহলে ঠিক তাই, যেখানে দেখা যাচ্ছে যে সুনীল ছেত্রী এবং হচ্ছে বাইচুং ভুটিয়া তারা শুরু করেছেন সুতরাং রবি শাস্ত্রীর সাথে, তাই না? হ্যাঁ। রবি শাস্ত্রী হয়ে এরপরে কে ছিল ওখানে, আরো কে মানে ইন্ডিয়ার যারা অন্যান্য প্লেয়ার আছে, যে Player ছিল। টেনিস খেলছে, যে ব্যাডমিন্টন খেলে, ক্রিকেটারও আছে, তাই না? হ্যাঁ। ক্রিকেটার আছে, সবার সাথে মানে কানেক্টিভিটি সবার সাথে, এবং সেটা দিয়ে একটা প্রপার আপনার আকর্ষণটা সেটা বাড়িয়ে দেবে, আপনার আগ্রহ বাড়িয়ে দেবে। এই কাজগুলো আসলে হিসাব মতো তো টি স্পোর্টসেরই করা উচিত। দেখেন এই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে ফুটবল তো টি স্পোর্টসই দেখায়। যতটুকু যা বাংলাদেশের ফুটবলের যতটুকু যা প্রচার হচ্ছে সেটা টি স্পোর্টসের কারণেই হচ্ছে আসলে। আমরা এখান থেকে আমাদের যদি কেউ ভালো কিছু করে আমাদের সেটা শেখার, যেমন ইন্ডিয়ান সুপার লিগ দাঁড়িয়ে গেছে, হ্যাঁ ইন্ডিয়ান সুপার লিগ দাঁড়িয়ে গেছে, এবং আপনি যদি টিভিতে দেখেন এটা এন্টারটেইনিং ফুটবল হয়, দেখা যায়। এনভায়রনমেন্ট, কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে মার্কেটিং, ওটা কিন্তু কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে সবকিছুই। নেগেটিভ ছিল, কিন্তু তারা কিন্তু এটা ওটাকে পজিটিভ positive বানিয়েছে, করেছে, হ্যাঁ। সেই ধৈর্য তারা দেখিয়েছে। এবং তাদের এখন এই ইন্ডিয়ান সুপার লিগে একটা মৌসুম হয় 5-6 মাসে, সেখানে একটা বড় আকর্ষণ লোকের থাকে। সেটা আজকে থেকে শুরু হয় না, 2014 থেকে শুরু হলো না। বাংলাদেশের মামুনুল ইসলাম গেলেন আতলেতিকো দে কলকাতা ছিল সেটাতে খেলতে। তো ইন্ডিয়ান সুপার লিগ যেই জায়গায় চলে গেছে, বাংলাদেশের সুপার লিগ সাউথ এশিয়ার মধ্যে বেস্ট, সব দিক থেকে বেস্ট, গুণের দিক থেকে, মানের দিক থেকে, কমার্শিয়াল পার্সপেক্টিভের দিক থেকে দুর্দান্ত। মানে এশিয়ার মধ্যেও হচ্ছে কি আপনার কম্পিট করার মতো হয়তো আরো কয়েকদিনের মধ্যে চলে যাবে। তো সেখানে ওটার ভিতরে বলিউড স্টারও ছিল, ওই যে তো দল আছে, তাই না? যে রণবীর। নায়ক নায়িকা, হ্যাঁ, আর আরো একজন আছে মনে হয়। আর যে দিল্লি দলটাই তো ইসের সে কি ছেড়ে দিছে দিছে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, হ্যাঁ, তারা তো দল ছিল লাস্ট সিজনে মনে হয় ছিল। দিল্লির সাথে আবাহনী একবার খেললো না, বসুন্ধরা আবাহনী খেলেছিল না, বসুন্ধরা খেলেনি, বাংলাদেশে কোনো একটা ক্লাব খেলেছিল কোনো একটা কোয়ালিফায়ার, তখন নামটা তো মনে হয় ডিফারেন্ট ছিল, তাই না? আচ্ছা হ্যাঁ, ওটার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক, মানে অনেকটা MLS এর আদলে ইন্ডিয়ান সুপার লিগ। আচ্ছা, রাতুল আহমেদের প্রশ্ন, ফুটবলে বর্তমানে কোন টিম বেশি শক্তিশালী, আর্জেন্টিনা, স্পেন, ম্যান সিটি নাকি রিয়াল মাদ্রিদ? মানে ক্লাব এবং ন্যাশনাল টিম তিনি একসাথে আর কি মিলিয়ে দিয়েছেন করেছেন। দেখেন তাহলে তো হচ্ছে ন্যাশনাল টিমের থেকে ক্লাব, আপনি ন্যাশনাল টিম আলাদা করেন, ক্লাব আলাদা করেন। ক্লাব এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ বেস্ট, তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা বেস্ট, তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আর যদি হচ্ছে আপনি রিয়াল মাদ্রিদ আর আর্জেন্টিনার একটা খেলা দিতে চান, হ্যাঁ, আচ্ছা আর্জেন্টিনা রিয়াল মাদ্রিদের খেলা দেওয়া কিন্তু পসিবল কোন সেন্সে? রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডটার মধ্যে আর্জেন্টাইন প্লেয়ার নাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আর্জেন্টিনা রিয়াল মাদ্রিদের মধ্যে একটা খেলা দিলে সেটা মানে বেস্ট 11 পাওয়া যাবে, কারো কোনো কমতি থাকবে না। সেটা হলে কে জিতবে?
আপনি চিন্তা করছেন একদিকে স্কালোনি একদিকে আনচেলত্তি, স্কালোনি আনচেলত্তিকে গুরু মানেন। রিয়াল মাদ্রিদ জেতার সম্ভাবনা বেশি। দেখা যাবে যে দেখেন রিয়াল মাদ্রিদ আর আর্জেন্টিনা খেলা হইলে ওটা আবার ব্রাজিল আর্জেন্টিনা, আর্জেন্টিনা 2-0 হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ফ্রান্স তো শেষ পর্যন্ত পারে নাই, রিয়াল মাদ্রিদ দেখা যাবে যে পেরে গেছে। মানে এমবাপ্পে তখন প্রতিশোধ নিবে, হ্যাঁ। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপের প্রতিশোধ নিবে, রড্রিগো ভিনিসিয়াস তখন প্রতিশোধ নিবে। কিন্তু আবার এখানে মাথায় রাখতে হবে লিওনেল মেসি তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন যাদের বিপক্ষে, তাদের ভিতরে অন্যতম একটা দলের নাম রিয়াল মাদ্রিদ। চারটিখানি কথা। এই ম্যাচটা যদি কোনোভাবে আসলেই আয়োজন করা যায়, স্বপ্ন। আচ্ছা, ইয়াসির আরাফাতের প্রশ্ন ভালো লেগেছে প্রশ্নটা। গোলকিপার হিসেবে স্টার্ট, বেঞ্চ, সেল, রিফাত মাসুদ, নাভিল খান, শরীফুল হক। গোলকিপার হিসেবে স্টার্ট করাতে হবে নাভিল খানকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দাঁড়াবেন নাকি? না থাক, না দাঁড়ালে হ্যাঁ, নাভিল খানের হাইট, নাভিল খানের স্ট্রেংথ সবকিছু গোলকিপার হওয়ার জন্য একদম। মানে ধরুন আপনি টপ কর্নারে টার্গেট করবেন না, ওইটা মনে করেন ফিরিয়ে দিতে পারবো, কিন্তু গ্রাউন্ডে কি করবো যায় না, পড়তেও তো সময় লাগবে শরীরটা নিয়ে। এবং গোলকিপার দেখেন সাধারণত একটা ফুটবল মাঠে, আমরা যারা পাড়ায় খেলে বড় হয়েছি, একটা ফুটবল মাঠে গোলকিপার কাকে দেওয়া হয় সাধারণত? যে আসলে পারে না, দুধ ভাত, ঠিক আছে, সেই হিসেবে সাধারণত বাংলাদেশের পার্সপেক্টিভে। তো আমি কখনোই এই ফুটবল মাঠে এই দুধ ভাত ছিলাম না, হ্যাঁ, এবং আমি গোলকিপার হতে চাই না। গোলকিপিং আমার না, আর আপনি হচ্ছে একটু ভয়ও পাবেন যে গতিতে শট আসে, শটটা মুখের মধ্যে আসতে পারে, যে কোনো জায়গায় দরকার নেই। আমি একটু ইও আছে। এখন আমি সব জায়গায় খেলেছি, এই ডিফেন্স থেকে মিডফিল্ড, আমি নিজেকে বিক্রি করে দেব। শরীফুল হককে আপনি আপনার ডেপুটি হিসেবে নিয়ে গোলকিপার রাখবেন, আপনি ইনজুর্ড হয়ে গেলে শরীফুল হক নামবে, ঠিক আছে? আপনি একমত? এটা তো আপনার মতটা দিলেন, আর আমার ক্ষেত্রে আমি শরীফুল হককে দিয়ে স্টার্ট করাবো। হ্যাঁ, নিজে খেলবেন না, নিজে খেলবো না, স্ট্রাইকার খেলবেন না, অবশ্যই নিজের ব্যাটের মতো, ব্যাট আমার, ব্যাটিং করবো আমি, সামনে খেলবো এবং গোল দিব ওখান থেকে। হ্যাঁ ভাই, এই যে পাড়ার খেলা আমার মনে পড়লো, এই দুঃখ, পাড়ার খেলা আসলে আমার এই দুঃখটা সবসময় থাকে। মানে আজান দিয়ে দিছে এই কারণে যে আমি জীবনে কতবার ব্যাটিং পাই নাই। আমি ক্রিকেট খুব বাজে, তার মানে আপনি ক্রিকেট বাজে খেলতেন, মনে হয় লাস্টের দিকে নামতেন, খুব বাজেই খেলতাম, ক্রিকেটের দুধবার। হ্যাঁ, এখন এই যে আজান দিলে ব্যাটিং থাকতো লাস্টের দিকে, বা সেকেন্ড টিম টসে হারছে ব্যাটিং, আর প্রথমে তো আর ওপেন করা, বড় ভাইদের সাথে ওপেন করার সে সৌভাগ্য তো আমার হইতো না। তো এই যে আজান দিয়ে দিত আর আমার ব্যাটিংটা মিস যাইতো, আমার যে কতগুলা ব্যাটিং পাওনা আছে, হ্যাঁ, এগুলো আমি ব্যাটিং ফিরে পাইতে চাই। এই যে দেশে তো পরিবর্তন হয়েছে, আমি ব্যাটিং গুলো যে ফেরত চাই, আপনি কে দিবে? তার হচ্ছে একা একাই বাসায় বা গলিতে খেলেন, একা একাই মনে করেন ওয়ালের মধ্যে, ছোটবেলায় কি করতাম, ওয়ালের মধ্যে করে ব্যাটিং এ মোজা দিয়ে ই করছেন কখনো? মোজা বল ঝুলায়? না, আমি মোজা দিয়ে করিনি, বাট আমার হচ্ছে আপনার ছোটবেলায় আমি নিজে নিজে টুর্নামেন্ট খেলতাম, ধরেন বেরোতে দিচ্ছে না, বা হচ্ছে শ্যাডো, হ্যাঁ শ্যাডো ওয়ালের মধ্যে দিয়ে করতাম, ওয়ালের মধ্যে ঠিক দিতাম না, শ্যাডো টুর্নামেন্ট ধরেন এইভাবে করে হচ্ছে আপনার, মানে এমনি জাস্ট শ্যাডো, হ্যাঁ, একটা ব্যাট হাতে বল করার কিছু না, আমি আপনার ওটা একদম টুর্নামেন্টে ধরেন গ্রুপিং করে করে আমি হচ্ছে ইয়ে করতাম, 6 বার ম্যাচ ওয়ালের মধ্যে মেরে ব্যাটিং আশেপাশে লাগলে, সময় যেটা খুব গণ করে, তারপর ইয়ে খেলতেন না, ওই যে এইখানে কে 4-6 1-2 আউট, স্কুলে খেলা, এটা একটা টেকনিক ছিল। ক্রিকেট খেলার একটা নিয়ম আছে তো, হাত দিয়ে ক্রিকেট খেলতে হলো লোকজন, আমি হাত দিয়ে কখনো এরকম করে কি জানি খেলতে, ঠিক আছে? 1 রান 2 রান, এটা কিন্তু অনেক নেশারের, যারা খেলছে এরা জানে। আমি খুব বেশি খেলি নেই, 1 রান 2 রান কি জানি আছে এটা সিস্টেম, যারা খেলেছে না নিশ্চয়ই বলতে পারবেন। যাক, অন্যদিকে চলে গেছি, ডিরেইল হয়ে গেছে আমরা। পরের প্রশ্ন নাবিল খান ভাই করেন। কি আমার তো কোনো প্রশ্ন নাই, আমার একটা আসবে। মোহাম্মদ রবিউল হোসেন, আর্নে স্লটের কিয়েজার ডিলটা কিভাবে দেখছেন? এতগুলো ফরওয়ার্ডকে কি প্রয়োজন আছে সালার রিপ্লেসমেন্ট হিসেবে? এদের কাউকে যোগ্য মনে হয় কিনা? প্রথমত আর্নে স্লটের কিয়েজার ডিলটা খুব ভালো হয়েছে। এই দামে আপনি কিয়েজাকে যদি পেয়ে যান, আপনি না করবেন কেন? অবশ্যই আপনি তাকে দলে নেবেন, দলে কাজে লাগুক আর নাই লাগুক। এতগুলো ফরওয়ার্ডের প্রয়োজন আছে কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে, কিন্তু এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যে ডিয়েগো জোতাকে একটু মাঝখান বরাবর খেলানো হচ্ছে, তো সেই হিসেবে এক পাশে তো সেই পজিশন থাকতেই পারে, কারণ লুইস খেলছেন, তারপরে আপনার সালা তো এক পাশে আছেনই, এদের রিপ্লেসমেন্ট হিসেবে কিয়েজা খেলতে পারেন। এবং অন্যদের তো আপনার একটু এইজো কিন্তু হচ্ছে, মানে সালার স্পেশালি, কারণ উনি এটাই জানতে চাচ্ছেন সালার রিপ্লেসমেন্ট হিসেবে কিয়েজা কাজ করবে কিনা। প্রথমত কিয়েজার প্রিমিয়ার লিগে কাজ করতে পারতে হবে, সালার রিপ্লেসমেন্ট তো পরে, আগে তো নিজে তার মানিয়ে নিতে হবে। আর ইতালিয়ান ফুটবলাররা প্রিমিয়ার লিগে কতটুকু করতে পারবে এটাও একটা ফ্যাক্ট।
আমার কাছে মনে হয় ডিলটা খুব ভালো হয়েছে, আর সালার রিপ্লেসমেন্ট পাওয়া খুব কঠিন হয়ে যাবে। সালা আসলে যা করেন, আপনি ম্যানচেস্টার সঙ্গে গোলটা দেখেন, এত ইজিলি এত এফোর্টলেস গোলটা করেছেন, মনে হয়েছে এটা কোনো ব্যাপারই না, ডাল ভাত। এটা দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা এত সহজ না। মানে আর্নে স্লট কিন্তু এই উইন্ডোতে আসলে খুব বেশি বাজার করে নাই, না, একেবারেই করে নাই, ঠিক আছে। সো আই থিঙ্ক তিনি ওই জিনিসটা বুঝতে পেরেছেন, তার মনে হয়েছে, কারণ লিভারপুলের খেলাও তো আসলে পরিবর্তন হয়েছে। মানে ওনার তো কথাই ছিল একটা, মানে ঢোকার পর প্রি সিজনে একটা কথা বলেছিলেন যে মানে পাস দিতে দিতে প্রতিপক্ষকে মেরে ফেলো। না, সাদিও মানে রবার্তো ফিরমিনোরা চলে গেছেন, সেই হিসেবে সালার তাদের রিপ্লেসমেন্ট হয়েছে, আবার হয়ও নাই, তাই না? এরা যাওয়ার পরে তো মেজর কোনো টুর্নামেন্ট আসলে লিভারপুল জিততে পারে না। তো সালার রিপ্লেসমেন্ট হিসেবে এখনই তাকে কি যাকে যোগ্য বলতে, আবার সালা এই সিজনের পর লিভারপুলে থাকেন কিনা সেটাও তো একটা আসলে বড় প্রশ্ন আসলে রয়ে যাচ্ছে। ধন্যবাদ, এই ছিল আপনাদের প্রশ্ন, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.